কোয়ান্টাম কম্পিটিশন কোর্সে দ্বিতীয় লেকচারে স্বাগতম। আজকের টপিকটা আসলে খুবই মন খারাপ করার মতো। আজকে আমরা কথা বলবো কমপ্লেক্স নাম্বার নিয়ে। কমপ্লেক্স নাম্বারের বাংলা হচ্ছে জটিল সংখ্যা। আমাদের টেক্সট বইও এটাকে জটিল সংখ্যা বলা হয়। আর এটা আসলে গণিতের ইতিহাসের সবচাইতে, আমার জানা মতো সবচাইতে দুঃখের ব্যাপার যে একটা ভালো জিনিসকে খারাপ নাম দেওয়ার এর চাইতে বড় কোনো উদাহরণ নাই। কেমন? ওকে, আমি একটা ইকুয়েশন দেখাই। আমি জিনিয়াস ডিজিটাল পেন ইউজ করছি, তো দেখি এটা কেমন কাজ করে। প্রথমে আমি একটা সমীকরণ লিখি। অলরাইট, এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। তো এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আমার হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে, আমি মাত্র লেখা শিখেছি এটা দিয়ে। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0। তো এই ব্যাপারগুলো মূলত ইসেতে পড়ায়, বাংলাদেশের সিলেবাসে ক্লাস 11-12 এগুলো পড়ানোর কথা। তো জাস্ট যদি কোনো কারণে খুব বেশি না মনে পড়ে একটু আমি রিভিউ করে দিচ্ছি। আমি এখন দেখা যাচ্ছে কেন এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারটা কিভাবে আসলে আসে। তো ধরেন আপনাকে একটা সমীকরণ দেওয়া হলো যে এক্স স্কয়ার প্লাস 1। এখন আপনাকে জিজ্ঞেস করলো এখান থেকে এক্স এর মান কত। তো এটা আমরা বের করতে পারি। আমরা পরের লাইনে যাই, যেখানে আমরা এক্স স্কয়ার সমান -1 পাই, তাই না? আমরা 1টাকে এখান থেকে ডান পাশে নিয়ে গেলাম। এরপর আমরা এক্স এর মান লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার -1। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি এই ধরনের সংখ্যা কখনো এর আগে ব্যবহার করেছেন? যখন বেশ কয়েকশো বছর আগে প্রথমবারের মতো গণিতবিদরা এ ধরনের সমীকরণগুলো সমাধান করা শুরু করেন, তো তখনও আসলে সংখ্যার ব্যবহার মানুষের জীবনে কি ছিল? মানুষের জীবনে সংখ্যার ব্যবহার বলতে ছিল সত্যি অর্থে বিভিন্ন ধরনের মাপঝোঁক, রাইট? আপনি দূরত্ব মাপবেন, ওজন মাপবেন, সময় মাপবেন, তো এগুলোই ঘুরে ফিরে। আপনি একটু চিন্তা করে দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে আসলে সমীকরণের ব্যাপারগুলো এসেছে তো ওই জমি টমি এসব মাপার জন্য, রাইট? উত্তরাধিকার এগুলোর সময় মাপঝোঁক, জিওমেট্রির ব্যাপার স্যাপার এগুলোর জন্য। যেমন ধরেন পিথাগোরাস উপপাদ্য, রাইট? এটা তো জমি মাপার সাথে রিলেটেড। তো এরকম, তো এই ব্যাপারটা তো আমরা কখনো সময় যখন হিসাব করি তখন এটা পড়ে না। আপনি লাইক 100-150 বছর, 200 বছর আগে বা 300 বছর আগে চিন্তা করেন, আপনি সময় হিসাব করছেন, আপনি দিনের হিসাব করেন, মাসে হিসাব করেন, রুট ওভারের নিচে মাইনাস চিহ্নটা আসে না, রুট ওভারের নিচে প্লাস চিহ্ন আসবে। আপনি যদি আপনার একটা জমি আছে, সেটা হচ্ছে 4 কোণা, অনেকটা বর্গক্ষেত্রের মতো, এবং এই জমিতে কোনো কারণে আপনার ধরেন এটা এদিকে 1 কিলোমিটার, তারপর এদিকে 1 কিলোমিটার, অলরাইট? তো আপনার কোনো কারণে মনে হলো যে ওকে, আমি জমির মাঝখান দিয়ে একটা রাস্তা বানাবো। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনাকে জিজ্ঞেস করবে
আপনার বা আপনার মনের প্রথম প্রশ্ন হবে, আচ্ছা আমার কি পরিমাণ ইট লাগবে, সুরকি লাগবে, তো এটা হচ্ছে প্রশ্ন। তো আপনি কি করবেন, আপনি আগে জানতে হবে ওকে আমার আগে রাস্তাটা কত লম্বা সেটা জানতে হবে। তো এই রাস্তাটা কত লম্বা, এই যে এই দূরত্ব মাঝখানে এটা কত, সেটা আপনি বের করবেন পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো তখন আপনি দেখবেন যেটা কত জানেন, এটা হচ্ছে আপনার √2 কিলোমিটার। 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 2, 2 এর উপর রুট দিলে √2 কিলোমিটার। তো এটা হচ্ছে দূরত্ব। তার মানে হচ্ছে যখন থেকেই মানুষ দূরত্ব মাপছে তখন থেকেই কিন্তু মোটামুটি √2 মানে হয়তো এই নামে না অন্য কোনো নামে ব্যবহার হচ্ছে, এবং একটা সময় গিয়ে এরকম √ওভার নাম দিয়েই হচ্ছে। তো তার মানে √এর সাথে মানুষ পরিচিত, এরকম বর্গমূলের সাথে মানুষ পরিচিত, ইভেন মানুষ এগুলোর সাথে পরিচিত, ধরেন √3 যেটাকে বলে, ঠিক আছে, বা ধরেন 4th রুট, এগুলোর সাথে মানুষ পরিচিত। কাজে √এর সমস্যা না, সমস্যা হচ্ছে এর ভিতরে কি আছে। এই যে এর ভিতরে কি আছে, এর ভিতরে ধনাত্মক সংখ্যা আছে, রাইট? এই যে এখানে এর ভিতরে ধনাত্মক সংখ্যা আছে, তাতে কারো কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে যায় যখন এর ভিতরে এই ঋণাত্মক সংখ্যা আসে। প্রথম দিকে গণিতবিদরা মনে করলো এটা ভুতুড়ে, অনেকে মনে করলো এটা নিষিদ্ধ জ্ঞান, অনেকে মনে করলো এটা খুবই রহস্যময় ব্যাপার, এর সাথে অতিপ্রাকৃত কোনো কিছুর সম্পর্ক আছে, এরকম অনেক আজগুবি ব্যাপার। তো তাহলে কি হয়, অতিপ্রাকৃত জিনিস যখন আমাদের মানুষের মধ্যে থাকে আমরা কি বলি তাকে, ওঝা, ডাইনি, জাদুকর, এরকম। কাজেই এরকম সংখ্যাকেও একটা খারাপ নাম দিতে হবে, এবং দিয়েছেও। প্রথমত √এর নিচে যখন কোনো একটা নেগেটিভ সংখ্যা থাকে, ঋণাত্মক, তখন তারা এটার নাম দিল ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। অর্থাৎ তারা দাবি করছে বাস্তব জগতে এরকম সংখ্যার ব্যবহার হয় না, কারণ তারা কখনো দেখেনি। আর যখন একটা মানে লাইক একটা বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিক সংখ্যা একসাথে মিলে তখন এই যে একটা যৌগিক সংখ্যা, এটাকে তারা নাম দিল কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। কিন্তু আসলে পুরো জিনিসটাই ডাহা মিথ্যা কথা। √এর নিচে -a থাকলে এটা ততটুকুই বাস্তব যেটা একটা সাধারণ বাস্তব সংখ্যা বাস্তব। 1 2 3 4 এগুলো যতটুকু বাস্তব, √-1, √-2, √-3 এগুলো ঠিক ততটুকুই বাস্তব। কি অর্থে? আপনি 1 2 3 এগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, বাজার করার জন্য, কোনো কিছু গোনার জন্য, ঠিক আছে? এখন আপনি ব্যবহার না করলে যে কেউই ব্যবহার করে না তা কিন্তু নয়। আপনি যদি এখন একজন সিভিল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ এগুলো তো আমরা ব্যবহার করি। আপনি যদি এখন একজন রকেট সায়েন্টিস্টকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তখন আপনি প্রশ্ন, হ্যাঁ দৈনন্দিন জীবনে ব্যবহার করো, সেটা কি বাসায় বসে অঙ্ক করার জন্য নাকি আসলে মানুষের কাজে লাগে এমন কোনো ব্যাপার? বলবে না, আমরা যখন সিভিল ইঞ্জিনিয়ার বলবো আমরা যখন ব্রিজের ডিজাইন করি ওখানে এগুলো লাগে, সে বলে দিবে কোথায় লাগে। আপনি যদি পদার্থবিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, বলবে না আমরা যখন লেজারের ডিজাইন করি ওখানে এইসব লাগে। আপনি যদি রেডিও ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ সিগন্যাল প্রসেসিং এর কাজে লাগে। তার মানে হচ্ছে দৈনন্দিন জীবনে এগুলো কাজে লাগে। কাজেই এই যে এর নাম যে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা দেওয়া হলো, ইমাজিনারি নাম্বার, বা যখন পুরোটা একসাথে তখন যে এটাকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার নাম দেওয়া হলো, এটা আসলে একটা গালি ছাড়া আর কিছুই না। এবং গালিটা পুরোপুরি অযৌক্তিক, কিন্তু বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা এটা চালিয়ে যাচ্ছি গালিগালাজ, এবং এই কোর্স যতদিন চলবে ততদিন আমি এবং আপনিও এই গালিগালাজ চালিয়ে যাব। তো যদিও এটা খুবই দুঃখজনক। তো আমরা পরের ভিডিওতে কিছু উদাহরণ দেখবো জটিল সংখ্যা। এখন তো পেছনের গল্প শুনলাম কেবল। তো আমরা এখন তাহলে জটিল সংখ্যা নিয়ে আরেকটু
দেখি কি কি আছে। প্রথমে তো দেখেছিলাম আমরা যখন কিছু কিছু সমীকরণে আপনার জটিল সংখ্যা সমাধান করতে গিয়ে জটিল সংখ্যার ব্যাপারটা আসে। এর আগে আমরা এক্স স্কয়ার দেখেছিলাম, এবার আমরা তাহলে এক্স স্কয়ার এর বদলে এক্স কিউব দেখতে পারি। যেমন ধরা যাক এটা একটা সমীকরণ, ঠিক আছে। তো এটাকে যদি কেউ সমাধান করতে চায় তাহলে যেটা আসবে সেটা হলো এক্স কিউব। সরি, আমি এখন আসলে আমার হাতের লেখা সালমান খানের মতো সুন্দর হয়নি, তো সাল খানের কাছাকাছি আশা করি শিগগির যাব। তো এক্স কিউব সমান -1, এরপর আমরা যদি এক্স এর মান বের করতে চাই তাহলে এটা হবে তাহলে বর্গমূল চিহ্নের নিচে আবার একটা -1, রাইট। তো এখানেই এটাই জটিল সংখ্যা। তো পরবর্তীতে দেখা গেল যে এটা আসলে আগে যেটা বলেছি একদমই সাধারণ একটা সংখ্যা এবং এটা অনেক কাজে লাগে। তো এরপরে দেখা গেল যে একটা চিহ্ন ডিফাইন করা হলো যেটাকে বলে আই, এবং ধরা হলো যে এটা হচ্ছে -1, এটা অনেকটা হচ্ছে একক। স্বাভাবিক সংখ্যায় যেমন আমরা 1 কে ধরি, যেমন 1 ওইটার মতো জটিল সংখ্যার জন্য হচ্ছে এটা। তাহলে বিভিন্ন জটিল সংখ্যা কি মনে করেন, একটা সংখ্যা যদি হয় -5, তাহলে আপনি এটাকে লিখতে পারেন √-1 is I'm sorry √5 গুণ √-1, তারপর এটাকে আমরা লিখতে পারি √5 I। এই বলেছি আমার হাতের লেখা এখনো সেল খানের মতো ভালো হয়নি, বাট আশা করি সামনে হবে। তো অর্থাৎ আপনি কোনো জটিল সংখ্যাকে চাইলে আপনি এমনভাবে লিখতে পারবেন যেন এটা হচ্ছে আয়ের গুণিতক, ঠিক আছে। এই যে আয়ের গুণিতক। আরেকটা উদাহরণ দিই, তো আরেকটু উদাহরণ দিই। ধরা যাক একটা জটিল সংখ্যা হচ্ছে 1 প্লাস √-2, দেখেছেন আস্তে আস্তে হাতের লেখা সুন্দর হচ্ছে। তো এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ওই আগে যেমন দেখিয়েছি ওরকম √2 I, ঠিক আছে। তো এটা একটা জটিল সংখ্যা। তো বারবারই দেখাচ্ছি যে আমরা আসলে জটিল সংখ্যাকে লিখব I, তারপর তার গুণিতক যেটা আমাদের দরকার হবে, এবং তার সাথে যদি কোনো বাস্তব সংখ্যা যোগ করতে হয় সেটা। এই যে এটা একটা বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো এই সব কিছু মিলেই হচ্ছে জটিল সংখ্যা। তো আয়ের পাশে যেটা থাকবে √2, এটা অন্য কিছু হতে পারে। এটা এমন হতে পারে যে 1/3i, কোনো সমস্যা নেই। অর্থাৎ আয়ের সামনে যে কোনো বাস্তব সংখ্যা থাকতে পারে। তারপর এটা 0 হতে পারে। যেমন ধরেন আপনাকে বলা হলো যে আপনাকে একটা আম দেওয়া হলো 1, আপনাকে জিজ্ঞেস করলো কয়টা আম আছে, 1 কিন্তু আসলে 1 প্লাস 0i। আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু কোনো সমস্যা না।
তাহলে আপনি এখন মনে মনে ভাবছেন যে তার মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আসলে যত সংখ্যা ইউজ করি সেগুলো যেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলে জানি, যেমন কারো বয়স 5 বছর, কারো বয়স, কারো 7 কোটি টাকা আছে, কারো কোনো একটা শহরের দূরত্ব 30 কিলোমিটার, এগুলো সবই আসলে জটিল সংখ্যা, খালি আয়ের সামনে শূন্য। আপনার ধারণা ঠিক? তাহলে আমরা কিছুটা পরিচিত হলাম, মানে কয়েকটা উদাহরণ দেখলাম যে জটিল সংখ্যা দেখতে কেমন হতে পারে। স্বাভাবিকভাবেই এরপরের প্রশ্ন হচ্ছে, যদি জটিল সংখ্যা আমরা বুঝি, জানি দেখতে কেমন, এরপরের প্রশ্ন হচ্ছে এটা দিয়ে আপনি হিসাব নিকাশ কি করে করবেন? এর অর্থ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন? তো আমরা আগে যেটা একদমই ওদের যেটা একদম কোর মৌলিক, সেই আই দিয়েই শুরু করি, মানে একক, যেটা ইউনিট। তো আই, আরও একবার জাস্ট মনে রাখার জন্য, আই মানে হচ্ছে √/-1। তো আই যোগ, এখানে উপরে এটা ঠিক মতো পড়েনি, আই সমান কত তাহলে? খুব সহজ, 2i, কোনো সমস্যা নাই। তাহলে যদি বলে ai যোগ bi সমান কত? উত্তর সহজ, a প্লাস bi। আচ্ছা, এটা তো গেলো যোগ, তাহলে বিয়োগ কি? জাস্ট আপনি যোগের মতোই অ্যালজেব্রা, এটা দেখে বোঝা যাচ্ছে। আরেকটা দেখে নিতে হবে গুণ, এটা একটু মজা, আই কেউ যেন এই লেকচারের মাঝপথে চলে না, যে আমি আগে থেকেই সবার শেষে কি হবে সেই বিজ্ঞাপনটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ যে এগুলো করছি, এগুলো কেন আমাদের এই কোর্সে অর্থাৎ কোয়ান্টাম কম্পিটিশনে লাগবে সেটা আমি বলবো সবার শেষে, যাতে করে সবাই পুরোটা দেখে তারপরে দেখতে বাধ্য হয় পুরো লেকচারটা। তো আমি গুণটা দেখে নিই, আয়ের সাথে আয়ের, আমি একটু বিস্তারিত করি। এই গুণ করতে হলে √i গুণ i সমান √/-1। আমি একদম ডিটেলস লিখি ধরিয়ে যাওয়ার জন্য যে কিভাবে গুণটা হয়। ওকে, √/-1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? √/-1 হোল স্কয়ার, তাই না? এটা সমান কত হবে? এটা সমান হবে -1। কেন? এদিকে স্কয়ার আছে, এদিকে √/- আছে, তাহলে এই দুটা বাদ হয়ে যাবে, তাহলে -1। তার মানে i স্কয়ার সমান, হিসাব করে দেখা গেল -1। তাহলে i কিউব সমান কত? তাহলে -1 গুণ i সমান -i। তো এই, তাহলে আমরা আরেকটু বড় সংখ্যার যোগ দেখি, ধরেন a প্লাস i b
এটা একটা জটিল সংখ্যা গুণ সি প্লাস আই ডি। আরো একবার, মানে এখনো পর্যন্ত আপনার মনে হচ্ছে খালি অঙ্কই করছেন, কিন্তু আমরা লেকচার শেষে বুঝবো কেন এটা কোয়ান্টাম কম্পিউটেশনের জন্য দরকার। এটা তাহলে গুণ করলে কি হবে দেখেন, এ সি, তাই না, এই যে এ সি, তারপর প্লাস আই বি সি প্লাস আই এ ডি প্লাস আই স্কয়ার বিডি। তাহলে কত আসে? আমরা আগে দেখেছি আই স্কয়ার অর্থ হচ্ছে -1, তাহলে আমরা লিখব এসি মাইনাস বি ডি। কেন? এই বিডি হচ্ছে আই স্কয়ার বিডি, কিন্তু আই স্কয়ার মানে হচ্ছে -1, কাজেই সামনে মাইনাস হয়ে গেল। আর ওদিকে লিখবো আমরা বি সি প্লাস এ ডি আই। তাহলে দুইটা জটিল সংখ্যার গুণনে আমরা আরেকটা জটিল সংখ্যা পেলাম। এইটা, এই আরেকটা জটিল সংখ্যার মধ্যে প্রথমটা হচ্ছে বাস্তব রাশি আর দ্বিতীয়টা হচ্ছে কাল্পনিক সংখ্যা, কারণ শেষে আই আছে। তো এটা একটা গুণ, উদাহরণ দিলাম। এখন এ বি সি ডি এগুলো হচ্ছে নিজেরা আবার বাস্তব সংখ্যা, 1 2 3, 1/2, 3/4, 1.5, অনেক কিছু হতে পারে। ওদিকে শেষে আই আছে। এখন একটা বাড়ির কাজ দিই। ধরেন আপনাকে একটা জটিল সংখ্যার গুণ দিই, ঠিক আছে? কি দেওয়া যায়? 1 প্লাস আই গুণ 1 মাইনাস আই সমান কত? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আর যে উত্তরটা পাবেন সেটা কি বাস্তব সংখ্যা নাকি জটিল সংখ্যা, এটা হচ্ছে প্রশ্ন। জটিল সংখ্যা নিয়ে যখন কাজ করবে তখন আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করতে হয়। তো জটিল সংখ্যার মডুলাসটা কি? ধরেন আপনার জটিল সংখ্যা হলো সি, একটা কমপ্লেক্স নাম্বার, এবং সেটা হচ্ছে এ প্লাস আই বি, এটা হচ্ছে আপনার কমপ্লেক্স নাম্বার। এটা মডুলাসটা কি? মডুলাসকে প্রথমত আমরা এরকম একটা চিহ্ন দিয়ে দেখাবো, আর সমান হবে এরকম। আর এর সূত্র হচ্ছে
এই এটা হচ্ছে আপনার জটিল সংখ্যার মডুলাসের সূত্র। স্বাভাবিকভাবে তাহলে এখন আপনার জন্য একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা কি? ধরেন আপনার জটিল সংখ্যা হলো হাফ প্লাস I √2। প্রশ্ন হচ্ছে এটার মডুলাস কত? জটিল সংখ্যার ক্ষেত্রে আরেকটা ধারণা আমাদের কাজে লাগবে, সেটাকে বলা হয় কনজুগেট। কনজুগেটটা কি? ধর একটা জটিল সংখ্যা হচ্ছে a প্লাস I b, তাহলে কনজুগেট কি? এটার কনজুগেটকে আমরা যদি এরকম একটা সিগনেচার দিয়ে এটাকে ড্যাগার বলে, ড্যাগার মানে হচ্ছে ছুরি, ওই ড্যাগার, তাহলে এটা তো ড্যাগারটা পুরোটার উপরেই, এটা হবে a মাইনাস I b, অর্থাৎ I এর সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, কাজে এটার কনজুগেট হচ্ছে এটা, আবার এই রাশির কনজুগেট হচ্ছে এই রাশি। তো এটা একটা ধারণা গেল। এর বাইরে জটিল সংখ্যার আরো অনেক ব্যাপার আছে। জটিল সংখ্যার পুরো অ্যালজেব্রা আছে, জটিল সংখ্যার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ আপনি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করেন তাহলে, এবং একটা জটিল সংখ্যা যদি হয় আপনার x প্লাস I y, তাহলে প্রশ্ন হচ্ছে এটা এই স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আঁকা যায়। আপনার এদিকে যদি x হয় আর এদিকে যদি y হয়, তাহলে জটিল সংখ্যাটা কি এখানে নাকি এখানে নাকি এখানে নাকি এখানে, এগুলো একটা ভালো চিন্তা। এবং সেক্ষেত্রে আমরা যে একটু আগে মডুলাস পড়লাম সেটা আসলে কি, সেটা হচ্ছে দূরত্ব। আমরা যে কনজুগেট পড়লাম, তাহলে এখানে একটা জটিল সংখ্যা হলে, যে এখানে যদি একটা জটিল সংখ্যা হয় সেটার কনজুগেট কোথায় হবে, এখানে হবে নাকি এখানে হবে। তো এই ব্যাপারগুলো, এগুলোকে বলে জটিল সংখ্যার জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। তো এটা আমি এখানে আলোচনা করছি না, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। এটা আপনারা যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বই দেখলেই বুঝতে পারবেন, এইচএসসির যে কোনো গণিতের বই। আর আমি এটা তো প্রায় ধরেন মোটামুটি আধা ঘন্টা বা 40 মিনিট একটা লেকচার, এখানে তো সবকিছু বোঝানো সম্ভব না, কিন্তু আমি আপনাদের কিছু জিনিস ধারণা দিয়ে যাচ্ছি যাতে পরবর্তী চ্যাপ্টারে যে সময় আপনারা জানতে মাথায় থাকে যে এই জিনিসগুলো না জানলে আপনি আসলে পরবর্তী চ্যাপ্টারে কিছু বুঝবেন না। তো তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের কিছু বাড়ির কাজ আছে এবং অবশ্যই আপনাদের জটিল সংখ্যা সংক্রান্ত একটি যে কোনো একটি চ্যাপ্টার কোনো একটা এইচএসসি বই থেকে পড়ে নিতে হবে। এটা মূলত কোয়ান্টাম কম্পিউটেশনের ব্যাপার নয়, এটা গণিতের একটি শাখা যেটা অনেক কাজে লাগে, এই কারণে আমরা এটা নিয়ে এখানে খুব বেশি সময় নষ্ট করছি না। আর আরেকটা ব্যাপার হলো, এবার প্রশ্ন হচ্ছে কেন এটা লাগে। তো এটার সবচেয়ে ভালো উত্তর দিয়েছে বিজ্ঞানী রিচার্ড পি ফাইনম্যান। উনি বলেছেন যে জটিল সংখ্যার কিছু না, সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার মতো, কিন্তু তার সাথে একটা ফেজ থাকে, অর্থাৎ তুলনামূলক দূরত্ব। কিভাবে? মানে মডুলাসটা হচ্ছে জটিল সংখ্যার মান, আর এ আর বি এর অনুপাতটা হচ্ছে তাদের ফেজ। তো অর্থাৎ যে কোনো একটা সংখ্যার সাথে মানে জটিল সংখ্যা হচ্ছে, আপনি বলতে পারেন যে একটা তথ্য যেটার দুটো উপকরণ থাকে। প্রথম উপকরণটা হচ্ছে সেটা মডুলাস, জটিল সংখ্যার একটি তথ্য যার দুইটি ছোট ছোট অংশ, আর একটা তথ্য হচ্ছে তার ফেজ। এটা গুরুত্বপূর্ণ কোয়ান্টাম মেকানিক্সে এই কারণে যে কোয়ান্টাম মেকানিক্সে আপনার যে কোনো একটা তথ্য দুটো অংশ থাকে, একটা হচ্ছে তার মডুলাস এবং একটা হচ্ছে তার ফেজ। এই কারণে জটিল সংখ্যা ব্যবহার করে খুব সহজে সেটা ব্যাখ্যা করা যায়। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো আরো দেখব। তো আজকে এই পর্যন্তই।
এই লেকচারটি শোনার জন্য ধন্যবাদ।